আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি মূলত প্রথম ক্লাসটি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। এটি কনস্টিটিউশন রিলেটেড। এখানে আমি আলোচনা করব কনস্টিটিউশনের ডেফিনেশন, বিভিন্ন জুরিস্টদের পয়েন্ট অফ ভিউ, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশন কয় ধরনের হয়, এইসব বেসিক বিষয়গুলো নিয়ে। আমার ক্লাসটি মূলত যারা অনার্স লাইফে আছে কিংবা যারা সংবিধানের খুঁটিনাটি জানতে ইচ্ছুক তাদের জন্য অত্যন্ত হেল্পফুল। আমি আমার ক্লাসটি মূলত কন্ডাক্ট করেছি আমার এলএলবি টাইমের নোটসগুলো নিয়েই। তো আজকের ক্লাসটি মূলত একদম প্রাথমিক আলোচনা দিয়েই তাই শুরু করতে চাচ্ছি। প্রথমত ডেফিনেশন: কনস্টিটিউশন ইজ আ সেট অফ বেসিক লস। কনস্টিটিউশন হচ্ছে বা সংবিধানে আমরা মৌলিক আইনগুলোর কিছু সেট বা কিছু রকম দেখতে পাই, অথবা প্রিন্সিপালস ফর এ কান্ট্রি দ্যাট ডেসক্রাইবস দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ ইটস সিটিজেন্স। আমরা এদেশের প্রজা, আমাদের কিছু অধিকার এবং দায়িত্ব আছে দেশের প্রতি। এই সকল দায়িত্ব এবং অধিকার রিলেটেড প্রিন্সিপালের সমষ্টিও এই কনস্টিটিউশনে বর্ণিত আছে। অ্যান্ড দ্য ওয়ে ইট ইজ গভর্নড, কীভাবে এই দেশটি পরিচালনা হবে, কিভাবে আমরা রাইট এনজয় করব, কিভাবে আমরা আমাদের দেশের প্রতি দায়িত্ব পালন করব, কী দায়িত্ব পালন করব, এই সকল কিছুর মৌলিক সমষ্টি এই কনস্টিটিউশনে বর্ণিত আছে। যেমন কনস্টিটিউশনে আমাদের কিছু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে, যেগুলো আমরা নাগরিক হিসেবে ভোগ করব। যেমন চলাচলের স্বাধীনতা, যে কোনো প্রফেশন চুজ করার স্বাধীনতা, প্রপার্টির অধিকার, এই সকল কিছু কনস্টিটিউশনে বলা আছে। ইট ইজ দ্য মিরর অফ এ স্টেট। এটা মূলত কোনো রাষ্ট্রের একটি আয়নার মতো। আয়নাতে দাঁড়ালে আমরা যেমন নিজের একটা রিফ্লেকশন বা প্রতিচ্ছবি দেখতে পাই, ঠিক তেমনি কনস্টিটিউশনও একটি রাষ্ট্রের মূল ছবি কনস্টিটিউশনেই উঠে আসে। ইট রিফ্লেক্টস দ্য নেচার অফ স্টেট। আমাদের রাষ্ট্র কী ধরনের হবে, কোন প্রকৃতির হবে। ফর্মস অ্যান্ড পাওয়ার্স অফ গভর্নমেন্টের ধরন কেমন হবে। গভর্নমেন্ট অনেক দেশে যে মোনার্কি সিস্টেম আছে, যেমন রাজা রাজত্ব এই টাইপের। আবার অনেক দেশে গণতন্ত্র বা ডেমোক্রেসি আছে। আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি। আমাদের কনস্টিটিউশনের নামটাই গণপ্রজাতন্ত্রী। বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী, মানে ডেমোক্রেশন বোঝানো যে এখানে জনগণই মূল ক্ষমতার উৎস। তো এই সকল জিনিসগুলো কোত্থেকে এসেছে, এটা মূলত কনস্টিটিউশনেই বর্ণিত আছে যে গভর্নমেন্টের পাওয়ার কি থাকবে, গভর্নমেন্ট কোন ধরনের হবে, এই সকল কিছু। তাই বলা যায় এটা একটা রাষ্ট্রের ছবিকে তুলে ধরে। এখন আমরা দেখব কিছু জুরিস্টদের মতবাদ। যে জুরিস্ট মানে যারা দার্শনিক বিভিন্ন কালে ছিল, যারা দর্শনবিদ্যা থেকে এখনের বর্তমান যুগের যে আইনগুলো, এখানে দর্শনের অনেক কিছু প্রতিফলিত হয়। যেমন বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন অধিকার, এসব বিষয়গুলো ফিলোসফি সাবজেক্টের সাথে কিছুটা রিলেটেড। আমরা জুরিসপ্রুডেন্স অর্থাৎ আইন বিজ্ঞান সাবজেক্টে আলোচনা করব এই জিনিসগুলো। তো দার্শনিকদের মতবাদ যদি বলতে যাই, প্রথমত অ্যারিস্টটলকে আপনারা সকলেই জানেন, খুব ফেমাস একজন দার্শনিক। তো ওনার মতবাদ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ কনস্টিটিউশন মূলত যে একটা ওয়ে অফ লাইফ, মানে জীবন কিভাবে প্রবাহিত হবে, জীবন কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেটা একটা স্টেট যেভাবে চুজ করে বা একটা স্টেট যেভাবে চিন্তা করে যে সেই স্টেটের জীবন কিভাবে নির্দেশিত হবে, এটাই মূলত কনস্টিটিউশন। এখন স্টেটের তো নিজস্ব জীবন নেই। স্টেটের অভ্যন্তরে যারা নাগরিক আছে অর্থাৎ জনগণ, তাদের জীবন মূলত এখানে উঠে এসেছে। তাদের জীবনে তারা কি চায়, তারা কোন কোন অধিকার ভোগ করতে চায়, কিভাবে তাদের প্রধানকে নির্বাচন করতে চায় বা গভর্নমেন্ট নির্বাচন করতে চায়, এই সকল জিনিসগুলাই মূলত তাদের জীবন রিলেটেড। তাদের জীবনের এই যে ওয়েটা,
এটাই মূলত হচ্ছে কনস্টিটিউশনে উঠে আসবে বা কনস্টিটিউশনের মূল বিষয়। এটাই হলো এরিস্টটলের মতবাদ। পরবর্তীতে আমরা যদি দেখি সিএফ স্ট্রং একজন জুরিস্ট অর্থাৎ দার্শনিক। ওনার মতবাদ হচ্ছে কালেকশন অফ প্রিন্সিপালস, অর্থাৎ কনস্টিটিউশন হচ্ছে কিছু মূলনীতির কালেকশন বা একত্রীকরণ, অ্যাকর্ডিং টু হুইচ দ্য পাওয়ার্স অফ গভর্নমেন্ট। এখন প্রিন্সিপালগুলো কি রিলেটেড হবে? প্রিন্সিপালগুলো হবে গভর্নমেন্টের পাওয়ার বা ক্ষমতা রিলেটেড। সেই সাথে হচ্ছে রাইটস অফ দ্য গভর্নড মানে হচ্ছে এই গভর্নমেন্ট কাদেরকে নিয়ন্ত্রণ করবে কিংবা এই গভর্নমেন্ট কাদেরকে পরিচালিত করবে, তাদের অধিকার। গভর্নমেন্ট মূলত তার অভ্যন্তরীণ যে প্রজা আছে বা আমরা যারা পাবলিক, আমাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা হচ্ছে গভর্নড বাই দ্য গভর্নমেন্ট। তো আমাদের রাইটস রিলেটেড হবে এবং গভর্নমেন্টের পাওয়ার রিলেটেড, এই দুইটা বিষয় মনে রাখতে হবে। এবং দ্য রিলেশন অফ দ্য টু আর অ্যাডজাস্টেড, কীভাবে গভর্নমেন্টের বা সরকারের ক্ষমতা এবং হচ্ছে নাগরিকের অধিকার, এই দুইটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় বা ব্যালেন্স করা যাবে, কিভাবে দুটার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা যায়, এটাই হলো কনস্টিটিউশন। অর্থাৎ এখানে সিএফ স্ট্রংয়ের মতবাদে তিনটা বিষয় উল্লেখযোগ্য। প্রথমত হচ্ছে যে কালেকশন অফ প্রিন্সিপাল, সেটা হবে গভর্নমেন্টের ক্ষমতা রিলেটেড, সেই সাথে হচ্ছে যারা গভর্নড বা পাবলিক তাদের অধিকার বা রাইটস রিলেটেড, এবং তৃতীয়ত হচ্ছে এই ক্ষমতা এবং জনগণের অধিকার, এই দুটোকে একসাথে কিভাবে একই প্ল্যাটফর্মে আনা যায়, দুটার মধ্যে কিভাবে বিরোধ বা কনফ্লিক্ট সৃষ্টি করা ছাড়া দুইটাই এক্সারসাইজ করা যায়। একটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষমতা, একটা হচ্ছে নাগরিকের অধিকার। এটাই হচ্ছে মূলত মতবাদ। এখন পরবর্তীতে আমরা যদি টাইপস অফ কনস্টিটিউশন দেখি বা কনস্টিটিউশন কয় ধরনের, তাহলে বলতে হয় কনস্টিটিউশন কয় ধরনের এটা মূলত দুইটি ভিত্তির উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি নেচার অফ কন্টেন্টস, কনস্টিটিউশনের ভিতর কিছু কন্টেন্ট থাকবে, কিছু বিষয় উল্লেখ থাকবে, এইসব বিষয় বা কন্টেন্টের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা যদি বলতে চাই, তবে হচ্ছে কনস্টিটিউশন দুই ধরনের। একটা হচ্ছে রিটেন, দ্বিতীয়ত হচ্ছে আনরিটেন। রিটেন মানে হচ্ছে কোডিফাইড, মানে সমষ্টি সব কিছু উল্লেখ আছে এখানে, এটা লিখিত কনস্টিটিউশন। এবং আনরিটেন মানে হচ্ছে যে অলিখিত কনস্টিটিউশন। সেই সাথে আমরা যদি অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী প্রক্রিয়া প্রসিডিউর, এটার উপর যদি ডিপেন্ড করে বলতে চাই, তাহলেও কনস্টিটিউশন দুই ধরনের। সেটা হবে রিজিড কনস্টিটিউশন অ্যান্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড মানে হচ্ছে জড় বা হচ্ছে যে সংশোধনের দুষ্প্রাপ্য বা খুব কঠিন সংশোধন করা এমন কনস্টিটিউশন, এবং ফ্লেক্সিবল মানে হচ্ছে যেটা সংশোধন করা সহজ এমন কনস্টিটিউশন। তো এটার ডিটেলস আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি। তো নেচার অফ কন্টেন্টসের উপর ভিত্তি করে, অর্থাৎ এই কনস্টিটিউশনের যেসব কন্টেন্ট বা বিষয়গুলো আছে এটার প্রকৃতির উপর ভিত্তি করে দেখলে দুই ধরনের। প্রথমত হচ্ছে রিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন হচ্ছে এমন কনস্টিটিউশন ইন হুইচ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কনসার্নিং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আর এমবডিড, যেখানে স্টেট পরিচালনার জন্য যে সকল মূলনীতি বা প্রিন্সিপালস দরকার, এবং যে প্রিন্সিপালসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অর্থাৎ মৌলিক মূলনীতি, এমন মূলনীতিগুলো যেখানে লিপিবদ্ধ করা আছে বা এমবডিড, সেইটি হচ্ছে মূলত রিটেন কনস্টিটিউশন। অ্যান্ড হুইচ ক্যান বি প্রেজেন্টেড বাই এ স্পেসিফিক বডি, অর্থাৎ যে কনস্টিটিউশনটা প্রেজেন্ট করা যায় একটা স্পেসিফিক বডি দ্বারা। যেমন আমাদের কনস্টিটিউশনের সাথে রিলেটেড হচ্ছে লেজিসলেচার, অর্থাৎ হচ্ছে আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা করা হয়, জাতীয় সংসদে এটা পেশ করা হয়, প্রেজেন্ট করা হয়, এইটাই হচ্ছে মূলত রিটেন কনস্টিটিউশন। যেমন বাংলাদেশের কনস্টিটিউশন, ইন্ডিয়া কিংবা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, এই সকল দেশের কনস্টিটিউশন হচ্ছে মূলত লিখিত কনস্টিটিউশন, কারণ এখানে বিষয়গুলো সকল ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো লিপিবদ্ধ আছে, এবং হচ্ছে যে এটা একটা গভর্নিং বডি বা স্পেসিফিক একটা বডি যেমন পার্লামেন্ট দ্বারা এটা প্রেজেন্টেড হয়।
দ্বিতীয়ত হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন হচ্ছে হুইচ হ্যাজ নট বিন পাসড ফর্মালি অ্যাজ আ স্পেসিফিক ডকুমেন্ট, যেটা কোনোভাবে কোনো ফর্মালি যেটা পাশ হয়ে আসেনি বাই আ স্পেসিফিক বডি, কোনো স্পেসিফিক বডি দ্বারা অর্থাৎ পার্লামেন্ট দ্বারা যেটা পাশ হয়ে আসেনি। যে কোনো আইন বা যে কোনো কিছু প্রথমে পার্লামেন্টে বিল আকারে আসে, বিল আকারে আসার পর হচ্ছে এটা যখন মেজরিটি ভোটে অ্যাপ্রুভড হয় এবং আদার্স কিছু ফর্মালিটি যখন ফুলফিল করে, তখন এটা হচ্ছে প্রণীত হয় বা পাশ হয় ওই জিনিসটা। তো এমন কনস্টিটিউশন যেগুলো অলিখিত বা আনরিটেন, এগুলো মূলত এই প্রক্রিয়া অনুসরণ করে পাশ হয়ে আসেনি, তাই এগুলোকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। And the fundamental principles concerning state administration exist in political customs, judicial decisions, and in some scattered documents. অর্থাৎ যেখানে মূলত ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো এমবডিড বা একত্রে লিপিবদ্ধ নেই। রিটেনে আমরা দেখেছি লিপিবদ্ধ ছিল মৌলিক মূলনীতিগুলো, কিন্তু এখানে দেখছি যে এখানে একসাথে লিপিবদ্ধ নেই, বরঞ্চ যে মৌলিক প্রিন্সিপালগুলো দরকার সেগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ক্যাটার্ড ডকুমেন্টস মানে হচ্ছে কিছু ছড়ানো ছিটানো অগোছালো কিছু ডকুমেন্টে লেখা আছে কিন্তু একত্রীকরণ নেই, কিংবা হচ্ছে কিছু কাস্টম, কিছু প্রথা চিরায়ত অনেক সময় ধরে চলে আসছে, এরকম প্রথাগত কিছু আইন কিংবা হচ্ছে জুডিশিয়াল ডিসিশনস, কোর্টের ডিসিশনের উপর বেসড করে যারা আইন প্রণয়ন করে বা ওইভাবে তাদের আইনটা চলে আসছে, ওই সকল কনস্টিটিউশনকে বলা হয় অলিখিত বা আনরিটেন কনস্টিটিউশন। যেমন কিছু দেশে আছে এটা, ইউকে, ইউনাইটেড কিংডমে অর্থাৎ যুক্তরাজ্যে, ইসরায়েলে, নিউজিল্যান্ডে, এসব দেশে হচ্ছে অলিখিত কনস্টিটিউশন, তাদের পার্লামেন্ট দ্বারা পাশ হয়ে আসে নাই, তাদের মৌলিক মূলনীতিগুলো হচ্ছে একত্রে লিপিবদ্ধ নেই, বরঞ্চ স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ডকুমেন্টে আছে, কিংবা জুডিশিয়াল বা পলিটিক্যাল কাস্টমস বা ডিসিশনস এইসব জায়গায় হচ্ছে তাদের এই ম্যাটারগুলো উল্লেখ আছে। এখন অ্যামেন্ডমেন্ট প্রসিডিউরের ভিত্তিতে যদি বলি, অর্থাৎ সংশোধন করা, আমাদের কনস্টিটিউশন তো অনেকবার সংশোধন হয়ে এসেছে, তো কনস্টিটিউশনের সংশোধনী প্রক্রিয়ার উপর যদি আমাকে ভিত্তি করে বলতে হয় কয় ধরনের কনস্টিটিউশন আছে, তাহলেও দুই ধরনের। প্রথমত হচ্ছে রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন হচ্ছে এ কনস্টিটিউশন হুইচ ক্যান নট বি অ্যামেন্ডেড ইজিলি। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে, অ্যামেন্ডেড মানে হচ্ছে চেঞ্জ, যেটা ইজিলি চেঞ্জ করা যায় না, অর্থাৎ খুব কঠিন। অর্ডিনারি ল মেকিং প্রসেসে এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই কোনো কিছু, এটাতে কিছু ইট রিকোয়ার্স মোর টেকনিক্যাল প্রসেস, অনেকগুলো টেকনিক্যাল ধাপ পার হয়ে হচ্ছে আমাকে এই কনস্টিটিউশনটা সংশোধন আনতে হবে। যেমন 2/3 মেজরিটি ভোট লাগবে, মানে একটা অভিমত লাগবে আর কি আমাকে জিনিসটা উপস্থাপন করা, এটা প্রেজেন্ট করা, অনেকগুলো প্রসেস, অনেকগুলো টেকনিক্যালিটিস, অনেকগুলো টেকনিক্যাল বিষয় পার করে আমাকে হচ্ছে এটাকে অ্যামেন্ড করতে হবে বা চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে রিজিড কনস্টিটিউশন। যেমন বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে যে রিজিড কনস্টিটিউশন। মূলত আমি যদি ইজিলি বলতে চাই, রিটেন কনস্টিটিউশনগুলোই হচ্ছে যে রিজিড, এই লিখিত কনস্টিটিউশনগুলোই হচ্ছে পরিবর্তন করা খুব কঠিন। রিটার্ন কনস্টিটিউশনে যে সকল দেশের নাম আছে, এই সকল দেশেই মূলত হচ্ছে রিজিড কনস্টিটিউশন। তারপর 2 নম্বরে দেখতে গেলে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, মানে যেগুলো অ্যামেন্ড করা বা পরিবর্তন বা সংশোধন করা ইজি, খুব ইজিলি এগুলোকে অ্যামেন্ডমেন্ট করা যায় অর্ডিনারি ল মেকিং প্রসেস দ্বারা, এখানে কোনো টেকনিক্যাল প্রসিডিউর প্রয়োজন হয় না। সেই সকল কনস্টিটিউশনকে বলা হয় খুব ফ্লেক্সিবল, মানে খুব আরামে এটা অ্যামেন্ড করা যাবে আর কি, খুব সহজ উপায়। যেমন জেনারেলি যদি বলতে যাই, আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত কনস্টিটিউশনের বিষয়গুলোই হচ্ছে মূলত খুব ইজিলি বা ফ্লেক্সিবল ওয়েতে পরিবর্তন করা যায়। এটাই হচ্ছে মূলত আজকের ক্লাসের কনসেপ্ট। আমার ক্লাসটা মূলত যারা অনার্স লাইফে আছেন কিংবা যাদের এরকম টুকিটাকি বিষয় সম্পর্কে জানতে হবে, কিংবা যারা হচ্ছে ইংলিশে এলএলবি করছেন বা এলএলবি প্লাস কোর্স বা বাংলায় করছেন, সকল
ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বা হেল্পফুল হবে, কারণ আমি এখানে প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙেই বলছি, বাংলা ইংলিশ দুইভাবেই। তো আমি এটা প্লে লিস্টে হচ্ছে যে কনস্টিটিউশন দিয়ে সেভ করে রাখবো, ধাপে ধাপে সব ক্লাসগুলোই আপনারা পেয়ে যাবেন। আর আমাকে যদি কিছু জানানোর থাকে আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে, কিংবা আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব ডেসক্রিপশনে, আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, কিংবা এই পিপিটি যদি নিড হয়, অথবা আমার এলএলবি টাইমের ক্লাস নোট যদি নিড হয়, আপনারা আমাকে নক করতে পারেন, অথবা নক করার কোনো মাধ্যম খুঁজে না পেলে কমেন্ট করতে পারেন। সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমার ইচ্ছা আছে কনস্টিটিউশনাল ল নিয়ে আলোচনা করা, কিভাবে কনস্টিটিউশনটা মানে অ্যাডপ্ট হয় বা কিভাবে আসে একটা কনস্টিটিউশন মূলত সেটা, এবং বাংলাদেশের কনস্টিটিউশনের হিস্ট্রি কী, এগুলো নিয়ে আলোচনা করা। সো থ্যাংক ইউ।